প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান এবং আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনাদের সকলের পরিচিত শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। আজকের আলোচনায় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমি একটু শুরুতেই সমসাময়িক যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়, বিশেষ করে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে আমরা দেখেছি, এটি নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে, গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করছে, যখন সময় আসবে আমরা এদের নামও মুক্ত করব। সার্জিস আলমও প্রায় একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই। আজকে আইন উপদেষ্টা তার একটি জবাবও দিয়েছেন যে উপদেষ্টা নয়, বরং এ জাতির সেফ এক্সিট প্রয়োজন। এটি নিয়ে কথা বলেছেন জ্বালানি উপদেষ্টা। তিনি বলেছেন 72 বছর বয়সে এসে সেফ এক্সিট নিয়ে ভাবা দুঃখের বিষয়। এবং ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন স্বাভাবিকভাবে বিদায় নিতে চান। এরকম যেমন উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কেউ কেউ কথা বলছেন এবং ঠিক তেমনি উপদেষ্টারাও সেটির উত্তর দিচ্ছেন। কথাটি এ কারণে বললাম যে জুলাই অভ্যুত্থানে সবার সম্মতিতেই গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার, এবং যাদের সম্মতি সবচেয়ে বেশি ছিল তারাই কেন সেফ এক্সিট নিয়ে এখন কথা বলছে? না, এটা আমাদের উপদেষ্টারা এটা নিয়ে উত্তর দিয়েছেন। আমার কোনো কিছু এখানে অ্যাড করার কিছু নাই। আমি মনে করি আমাদের অ্যাডভাইজার বৃন্দ, তারা ক্যাবিনেটের যারা মেম্বার, তাদের আমি বলবো যে এক্সেম্পলারি তাদের পারফরমেন্স ছিল। দে ডিড ব্রিলিয়ান্ট জব। তারা তাদের পার্সোনাল লাইফের যে কমফোর্টটাকে স্যাক্রিফাইস করে এখানে এসছেন। তারা বেশিরভাগই আপনি যদি দেখেন তাদের ভালো ক্যারিয়ার ছিল, তাদের একটা কেউ কেউ মানে সমাজের খুব উঁচু স্থানে ছিলেন এবং একাডেমিক এরিয়াতেও তারা খুব বড় জায়গায় ছিলেন। তারা সবগুলোকে পিছনে রেখে এসে দেশকে সার্ভ করার জন্য তারা এসছেন এবং তারা খুবই, আমি বলবো যে তাদের যেগুলো পারফরমেন্স, আমরা যখন এই গভর্নমেন্ট চলে যাবে তখন আপনারাই বিচার করতে পারবেন, যাচাই করতে পারবেন যে তারা কি করেছেন। তো আমরা যেটা দেখছি, স্পষ্টই দেখছি যে তারা দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। একটা রিক্টার স্কেলে 8-9 ম্যাগনিচিউডের একটা আর্থকোয়েক হয়েছিল বাংলাদেশে। এই আর্থকোয়েক একদিনের জন্য, বছর পর বছর আর্থকোয়েক হচ্ছে। সেই জায়গার থেকে ইকোনমির অবস্থা শ্যাটার্ড। আপনি ল অ্যান্ড অর্ডার এবং হিউম্যান রাইটসের অবস্থা কত ভয়ঙ্কর। হ্যাঁ, তারপরে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোকে এমন কিছু নাই যে এমন কোনো কিছু বাকি রাখে নাই যেই ভয়াবহ রকমের ক্র্যাকডাউন করেছে। সেই জায়গাতে এমন ফ্রিডম অফ স্পিচ বলে কিছু ছিল না। সেই জায়গার থেকে দেশকে, এই আমাদের অ্যাডভাইজারবৃন্দ, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে দেশকে একটা জায়গায় নিয়ে এসছেন। এখানে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, হিউম্যান রাইটসের অবস্থা খুবই ভালো। এখানে কোনো এক্সট্রা জুডিশিয়াল মার্ডার নাই, এক্সট্রা জুডিশিয়াল কোনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নাই। হিউম্যান রাইটস আমি বলবো যে গত কয়েক দশকের মধ্যে বেস্ট অবস্থা। তারপরে আপনি ইকোনমির অবস্থা আপনি দেখেন, রিজার্ভের অবস্থা দেখেন, রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে, আপনি ইকোনমিক গ্রোথও ঘুরে দাঁড়িয়েছে। আর এই ওয়ার্ল্ড ব্যাঙ্কই বলছে যে 4.8 এর মতো হবে, আমরা মনে করছি এটা বেশি হবে। তারপরে আগামী বছরের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে আগামী বছর এই গ্রোথ 6.6 উপরে যাবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেই বাংলাদেশের পোভার্টি আবার ডিক্লাইনের দিকে যাচ্ছিল, পোভার্টি রেট বাড়ছিল, এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে না, এই বছরের থেকে, যে এই বছরটা জুলাই মাসে শুরু হলো, সেখানে আবার পোভার্টি কমে আসবে। এবং তারা বলছে যে এটা 1 বছরের মধ্যে 2%-এর মতো পোভার্টি কমবে। তো এই পুরো জিনিসটা কী কারণে হয়েছে? এই কারণ হচ্ছে এই অ্যাডভাইজারবৃন্দ এবং আমাদের চিফ অ্যাডভাইজার নেতৃত্বে তারা যে ব্রিলিয়ান্ট জবটা করেছেন সেই জন্য। তো তারা এত ব্রিলিয়ান্ট জব করলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের সমস্ত কমফোর্টকে স্যাক্রিফাইস করলেন, তারা সেফ এক্সিটের প্রশ্ন ওঠে কেন? এই প্রশ্নটি কেন ওঠে সেটি নিয়ে একটু, তারা যেহেতু জুলাই অভ্যুত্থানে যারা অংশীজন ছিল তারাই এই প্রশ্নটি করছেন। এবং আমরা যতটুকু দেখেছি যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের পরে তাদের ভিতরে মনে হয় সন্দেহ কিংবা একটু কষ্ট বাড়তে পারে কিনা, এরকম কোনো লেভেল প্লেইং না, আমরা এই বিষয়ে জানি না। আমাদের কাছে সবাই অংশীজন। নাহিদ বাংলাদেশের একজন অন্যতম বড় নেতা। তিনি জুলাই আগস্টের অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। আপনি জানেন যে এক দফা যে আন্দোলনের যে ডাক নাহিদ শহীদ মিনার থেকে বলেছেন। তো আমরা তো তাদের এই কাজের জন্য, তারা যেই একটা
পিসফুল রেভলিউশন যে লিড করেছেন সেই জন্য পুরো জাতি তাকে স্যালুট জানায়। কিন্তু আমি বলবো যে আমাদের এই গভর্নমেন্ট সমস্ত জুলাই আগস্টে যতগুলো পার্টি জড়িত ছিল সবার সাথে, মানে যারা আওয়ামী লীগ বাদে সবার প্রতি তারা সমান, আমাদের মানে সবার প্রতি এই গভর্নমেন্ট সমান। আর একটু ক্লিয়ার যদি করি শফিক ভাই, সেটি হচ্ছে যে নাহিদ ইসলাম কিংবা সার্জিস বা এনসিপি বা অন্য দলের মানে যারা আসলে উপদেষ্টাদের নিয়ে কথা বলছে, তারা যে সকল উপদেষ্টারা খুব ভালোভাবে কাজ করছে সেটি নিয়ে কিন্তু তারা মানে এক ধরনের প্রশংসাও আছে। কিন্তু হয়তো তারা যেহেতু আজকে রেজওয়ানাও বলেছেন উপদেষ্টা, তিনি বলেছেন যে কাদের জন্য সেভ এক্সিটের কথা বলতেছে এবং কি সেভ এক্সিট, এটার ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে। মানে এই জায়গাটা কি এরকম থাকতে পারে যে কোনো উপদেষ্টার কারণে গোটা উপদেষ্টা পরিষদের প্রতি? আমি যাদের নিয়ে আপনাদের যদি সন্দেহ থাকে, কেউ যদি মনে করেন যে এই উপদেষ্টা খারাপ পারফরমেন্স আছে, আপনারা তাহলে কি আপনারা তাকে নিয়ে রিপোর্ট করেন, আপনারা যান তার পারফরমেন্স দেখেন, নির্মোহভাবে দেখেন উনি কি করেছেন। আমি তো দেখছি, আমি তো ওনাদের সাথে কাজ করি, ওনাদের ক্যাবিনেট মিটিংগুলোয় আমি থাকি, ওনাদের যে নিষ্ঠা এটা তো অতুলনীয়। এবং তারা সবারই একটাই চিন্তা যে দেশকে এগিয়ে নিতে হবে। দেশ যে জায়গায় রেখে গেছে, যে ভয়ঙ্কর একটা গহ্বরে রেখে গেছে, সেখান থেকে উঠিয়ে দেশকে আবার রাইট ট্র্যাকে নিয়ে আসতে হবে। এই কাজগুলো সবাই সম্মিলিতভাবে করেছেন। আমি মনে করি আপনারা যদি কেউ মনে করেন যে এই উপদেশটা ওনার পারফরমেন্স ভালো ছিল না বা উনি একটু দুর্বল ছিলেন, আপনারা রিপোর্ট করেন না, দেখেন উনি আসলে কতদূর কী কাজ করেছে। কিন্তু যেটা হচ্ছে যে সেই কাজটা না করে অনেকে পারসেপশন বিক্রি করতে চান যে ওনার নামে এই পারসেপশন আছে, অতএব এটাকেই আমি স্প্রেড করি। এটা ঠিক না, এটা অন্যায়। আচ্ছা শফিক ভাই, এই সেফ এক্সিট প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি সম্ভবত আপনার জন্মদিন যখন ছিল সেই জন্মদিনের একটি পোস্টে এরকম বলেছিলেন যে এই সরকারের এই সার্ভ করতে যে দেশকে সার্ভ করতে যে যেমন মানুষের বুক ভরা ভালোবাসাও পেয়েছেন আকাশ সমান, ঠিক তেমনি এক মুঠো ঘৃণা কিংবা এক চিমটি ঘৃণাও পেয়েছেন। তো সামগ্রিকভাবে আপনার নিজের ক্ষেত্রে কি মনে হয় যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয়ে গেলে, প্রেস সচিবের দায়িত্ব শেষ হয়ে গেলে, তারপর কি আপনি আবার আপনার সেই প্রিয় কর্মস্থল সাংবাদিকতায় ফিরবেন? আমি সাংবাদিকতায় ফিরতে চাচ্ছি, এটাই আমার প্যাশন। হ্যাঁ, আমার মনে হয় না আমি আবার আর কোনো গভর্নমেন্টে ফিরবো কোনো ধরনের, আমার ওইটার কোনো ইচ্ছা নাই। জার্নালিজমে যদি আমি চাকরি পাই করলাম, আর চাকরি না পেলে আমার ওয়াইফ একজন টিচার, আমার কিছু সেভিংস আছে, আমার চলে যাবে। আর আমি তো হাঁটতে পারি। ধরুন মানে ঢাকায় সবচেয়ে খরচের জায়গা কি? আপনার একটা খরচের জায়গা হচ্ছে যে আপনি যদি একটা ফ্ল্যাট না থাকে, আপনার বাড়ি ভাড়াটা আপনার চিন্তায় আসে। আর একটা হচ্ছে আপনি ঢাকায় বিভিন্ন জায়গায় যাবেন, তখন আপনার কী যেন আপনার সিএনজিতে উঠতে হয় যদি একটু বেশি কমফোর্ট চান, নতুবা বাসে উঠতে চাই। আমি বাসে অনেক বছর বাসে উঠছি, নয় বাসে উঠবো, নতুবা হেঁটে যাব। এগুলো নিয়ে আমি ওরিড না। আমার ছিল যে আমি কাজটা করতে পারলাম কি না। আমি চেষ্টা করেছি, কারণ আমাদের দেশে যে প্রেস সেক্রেটারির যে জবটা 54 বছর ধরে, তো এটা তো ডিফাইন কোনো জব ছিল না। এটা অনেকটা হচ্ছে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমি একটা রিওয়ার্ড দিলাম, আপনি এসে বসে বসে খাবেন, এই টাইপের। তা আমাদের এখানে চিফ অ্যাডভাইজারের একটা জিনিস, উনি নিজে প্রচুর কাজে নিয়োজিত থাকেন, আমাদেরকেও প্রচুর কাজ করতে হয়, আমাদেরকে উনি মনিটর করেন আমরা কি কাজ করছি। ওনার যতগুলো উইং আছে, উনি যেরকম অ্যাডভাইজাররা কি কাজ করেন সেটা যেরকম উনি লক্ষ্য রাখেন, আমরা কি কাজ করলাম সেটাও রাখেন। এবং আপনি দেখেছেন আমরা গত 14 মাসে এমন কোনো বিষয় নেই, যা মিটিং হয়েছে আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিলাম এবং যথেষ্ট ওপেন ছিলাম সবার কাছে। যে চেয়েছে যে আমি এই নিউজটা চাই, আমি না করি না ওকে দেওয়া যাবে না। আগে এরকম ছিল যে প্রাইম মিনিস্টার অফিস নিউজ এরা পাবেন, এর বাইরে পাবেন, আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ওকে, এই প্রসঙ্গ গেল। আমি একটু এই আলোচনাগুলো সেফ এক্সিটের তখনই আসছে যখন নির্বাচনও খুব এগিয়ে আসছে। এটিও আলোচনায় আছে যে নির্বাচনকালীন কোনো সরকার হবে কি না, এবং যদি নির্বাচনকালীন সরকার হয় তাহলে সেই সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিই থাকবেন কিনা, নতুন কোনো মুখ যুক্ত হতে পারে কিনা, কিংবা কারা বাদ পড়তে পারে। ইন্টারিম গভর্নমেন্ট এই ইলেকশনটা করবে, ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইলেকশনটা হবে।
তাহলে যে নির্বাচনকালীন সরকারের কথা কেউ কেউ বলছে, এটা যারা যারা বলছে আমরা জানি না তারা কোথা থেকে পাচ্ছেন, হাওয়া থেকে পাওয়া হতে পারে। এই কিন্তু যে সকল উপদেষ্টারা রাজনীতিতে যেতে পারেন বা রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিতে পারেন কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারেন, তারা কি আসলে বেরিয়ে যেতে পারে? অ্যাজ লাইক আমি যদি বলি যে মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এটা ওনারা বলতে পারবেন। হ্যাঁ, আমরা এটা ওনাদের কাছ থেকে আপনি জানবেন। মানে আপনাদের নির্বাচনকালীন এটা ওনাদের পর্যন্ত ইন্ডিভিজুয়াল চয়েসের বিষয়। আচ্ছা, মানে স্বাভাবিকভাবে এই সরকারই চলবে, তার মানে নির্বাচনকালীন সরকার কিংবা এই ধরনের বিষয় নেই। একটু জুলাই সনদ প্রসঙ্গে একটু আসি। যে জুলাই সনদ আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন সেই গত বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সময় যদি কাউন্ট করা হয় প্রায় 6 মাসের মতো তারা আলোচনা করেছে। সবশেষ তারা একটা চূড়ান্ত খসড়ার মতো তৈরিও করেছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। জটিলতার পরে আবার শেষ পর্যন্ত বসে যে সিদ্ধান্তটি হয়েছে, যেহেতু বিএনপি এবং তার পন্থী কিছু দল একরকমের সিদ্ধান্তে, এনসিপি জামাত সহ অন্যরকম সিদ্ধান্তে, এরকম একটি বাস্তবতায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো 2-3 দিনের ভেতরেই জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে দিবে। তো আসলে এই প্রক্রিয়াটি এখন জুলাই সনদ সই হওয়ার ক্ষেত্রে কতটুকু বাকি আছে? যতটুকু জানি আমি মনে করি জুলাই সনদের কাজ আমি বলবো যে 95% বা 99%ই হয়ে গেছে। মূল জিনিসটা তো ঐক্যমত্য তো এসছে এবং সবাই এটা সাইন করছেন। 15 তারিখে এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 15 তারিখে এটা সাইনিং হবে। পলিটিক্যাল পার্টিগুলো সাইনিং হওয়ার পরে আপনার বাকিটা কি থাকে, যে এইটা যদি গণভোটে দেওয়া হয়, এই গণভোটটা কিভাবে হবে বা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে, এটা খুবই একটা ছোটোখাটো একটা বিষয়। এমন যদি হতো যে না আমরা কেউ সাইনই করবো না বা এইটা বিষয়ে আমাদের ঐক্যমত্যই হলো না, তাহলে এই জিনিসটা অন্যরকম হতো। কিন্তু দেখেন 6 মাস আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব নিবিড়ভাবে এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনাটা করেছেন। আলোচনাটা এমন একটা বড় আলোচনা, কারণ এই আলোচনার উপর ডিপেন্ড করছে যে আমাদের সামনের গভর্নমেন্টগুলো কীরকম হবে। আমাদের গভর্নমেন্টের বিভিন্ন লেভার অফ পাওয়ার আছে, সেই পাওয়ারের মধ্যে কতটুকু ভারসাম্য থাকবে। আমরা কি আবার শেখ হাসিনা টাইপের কোনো স্বৈরাচার দেখতে পাবো কি না, এই পথটা কতটা রুদ্ধ করা যাবে, এই আলোচনাগুলো ওনারা কিন্তু খুব বলবো যে একটা ব্রিলিয়ান্টলি ওনারা এই একটা ডায়ালগের মাধ্যমে এটা করে ফেলেছেন। এবং এই আলোচনাটা যখন হয়েছে আমরা কিন্তু এটা পুরো টিভিতে লাইভ টেলিকাস্ট করেছি এবং জনগণও এতে সম্পৃক্ত। তারা দেখেছেন যে তাদের লিডাররা কীভাবে এই আলোচনাটা করছেন। তো ফলে যেটা হচ্ছে যে এই আলোচনা যখন একটা শেষ বা কনক্লুডিং পার্টে এসে বাকিটা ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো মিলে এটাকে একটা জুলাই সনদে পরিণত করা। তারা এইটা করছেন, সাইন করে দিচ্ছেন জুলাই সনদটা। এখন জুলাই সনদটা কীভাবে ইমপ্লিমেন্ট করবে এটা খুবই ক্ষুদ্র একটা বিষয়, এটা এমন কোনো বিষয় নেই এবং এটা যথার সময়ে ভালোভাবেই আমার মনে হয় এটা হবে। এখন ধরেন কেউ কেউ বলছে যে এটি নির্বাচনের সময় একই সঙ্গে গণভোটের যে কথাটি সেটি একই সঙ্গে হতে পারে, আবার কেউ বলছে যে না এটি আগেই হতে হবে, যে কারণে আমরা দেখছি যে রাজপথে জামাত সহ ইসলামিক দলগুলোও আছে। তো সেক্ষেত্রে যে সিদ্ধান্তই দেওয়া হোক না কেন, ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই দিক, সেটি কি সব রাজনৈতিক দল সানন্দে মেনে নেবে? না, আমি এইটা আগে 15 তারিখে সবাই সাইন করুক, পরের বিষয়টা আমার মনে হয় যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তারপরে পলিটিক্যাল পার্টি, এগুলো সবাই একসাথে বসে আমার মনে হয় যে এটাও হয়ে যাবে। এটা নিয়ে আমরা ওরিড না, আমরা 15 তারিখে আগে সাইনিং হোক, এটা মানে পরের জিনিস পরে দেখা যাবে। কিন্তু এইটা অনেকে আগের মনে করছে, সে কারণে প্রশ্নটি যে এটি যদি নির্বাচনের সময় একই সময় যদি এটি মানে গণভোট হয় কিংবা অন্য যে দলগুলো বলছে আগে হওয়ার কথা, সেক্ষেত্রে তাদের সেই দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? আপনি যখন ঐক্যমত্য হয়ে গেল, এখন বাকিটা কি? হ্যাঁ, আপনি যেমন ধরেন আমি যদি একটা ক্ষুদ্র উদাহরণ দেয়, যে দুইটা ফ্যামিলি ডিসাইড করলো তাদের ছেলে এবং তাদের মেয়ে বিয়ে করবে। দুইটা ফ্যামিলি যখন ডিসাইড, এবং বর এবং কনেও ডিসাইড করলো যে আমরা বিয়ে শাদী করছি, হ্যাঁ, তারপরে বাকিটা রইল এখন বিয়ের ডেটটা কবে হবে, ডেটের ওই বিয়ের ডেটে, এবং কাবিনও ঠিক হয়ে গেছে। এখন কাবিনটা কীভাবে কোন কাজী দিয়ে পড়াবেন, এই ক্ষুদ্র বিষয়টা এইটুকুই। আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, রাজি হয়ে গেছেন, বর রাজি, কনে রাজি, এই বরের ফ্যামিলি রাজি, কনের ফ্যামিলি রাজি, তারপর হচ্ছে যে কাবিন নামায় যে কত টাকা থাকবে সেটাও রাজি, সবগুলোই সাইন হয়ে গেছে। এখন হলো জাস্ট
বিয়ের একটা দিন ঠিক করা যে এই দিনে বিয়েটা হবে। এই না শফিক ভাই, আর একটু পরিষ্কার হতে চাই। ধরেন জামাত সহ যে দলগুলো বলছে যে 2 কক্ষেই তারা পিয়ার চায়, আবার ধরেন উচ্চ কক্ষ 2 কক্ষের ভিত্তিতেই নির্বাচন হবে কিনা, কিংবা নিম্ন কক্ষে পিয়ার এগুলো থাকবে। আমার মনে হয় এটা অলরেডি সেটেল ইস্যু। এগুলো ওই রেফারেন্ডামে এগুলো আসবে, ডোন্ট ওয়ারি। আমি তো বলছি সবাই যেহেতু রেফারেন্ডাম মেনে নিয়েছে, এখন দেখা যাবে যে রেফারেন্ডামে কিভাবে আসে, এটা এমন কিছু না। এগুলো বললাম তো, এগুলো হচ্ছে ফর্মালিটিস রিলেটেড। প্রথমে তো আমি আমি আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলাম, আমাদের ঐক্যমতে আসলো। এখন আমরা ওয়ার্কআউট করব যে এটা কিভাবে কাজটা হবে। এটা ওয়ার্কআউটের মানে কয়েকটা দলের কয়েকজন লয়ার মিলে বসে এটা ঠিক করে ফেলতে পারবেন। আচ্ছা, এই রিলেটেড একটা শেষ প্রশ্ন করি। যেহেতু আপনি সরকারে আছেন, আপনি অনেকগুলো স্টেককে দেখেন একসঙ্গে, সেই হিসেবে আপনার কাছে হয়তো এটি সংকট মনে হয় না। কিন্তু আমরা রাজপথে দেখছি কিছু দল আছে, তারা যেমন গণভোট এখনই চায়, এবং কেউ বলছে পিআরের জন্য গণভোট চায়, তো আবার কেউ চাচ্ছে অ্যাজ সুন পসিবল সময়ের ভিতরেই নির্বাচনটা হয়ে যাক। এরকম একটি বাস্তবতায় জনমনে আপনার তো দীর্ঘদিনের লেখালেখির অভ্যাস আছে, যে আপনি গ্রামে যান, শহরে মানুষের সঙ্গে দেখেন, আমরাও কথা বলি, আমরা প্রায় যে প্রশ্নটি শুনি, নির্বাচন হবে তো, সময় মতো হবে তো, নির্বাচনে কোনো লক্ষণ তো দেখছি না, এরকম একটা আতঙ্ক, আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা জনমনে আপনি দেখেন কিনা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কালকে আমি হালুয়াঘাট গিয়েছিলাম ময়মনসিংহে। জি, আমি পুরো পথটা আপনি যদি যান, যে দেখবেন যে প্রচুর আমি ধোবাউড়া বলেন, ওইদিক দিয়ে ফুলপুর বলেন, এদিক দিয়ে হচ্ছে তারাকান্দা বলেন, ওয়েল আপ টু হালুয়াঘাটের পরে গাবড়াখালি, এদিক দিয়ে আবার গোবরাপুরা, ওই যে একটা ল্যান্ডপোর্ট আছে, সেখানেও আমি গেছি। তো পুরো পথেই তো ব্যানার দেখা যাচ্ছে, ইলেকশনের জোয়ার তো এসছে। ইলেকশন পিছানোর কোনো, ইলেকশনের নিয়ে কোনো সংশয় নেই, সমস্ত সংশয় শেষ, ধুয়ে মুছে চলে গেছে। এখন সবার যে যার মতো, এবং দু একটা পার্টি অলরেডি দেখেছেন যে তারা তাদের প্রার্থী ঘোষণা করছে। সামনে যখনই বড় পার্টিগুলো তাদের প্রার্থী ঘোষণা করবে, আর এখনও এবছরটা দেখেন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটাও আবহাওয়া অফিস বলছে যে আর 3-4 দিনের মধ্যে বৃষ্টি থেমে যাবে। বৃষ্টি থেমে গেলে তারপরে দেখবেন যে কীভাবে পুরো জাতি প্রথমবারের মতো একটা ভালো ইলেকশন দেখবে, এবং সে অনুযায়ী দেখবেন গ্রামে গঞ্জে, হাটে বাজারে, সব জায়গায় এই ইলেকশনের যে জোয়ার সেটা আসবে। গত 1 মাস বা 2 মাস বা আরও বেশি সময় যদি আপনার বক্তব্য ফলো করি, সেখানে আমরা দেখব যে আপনি বেশ জোর দিয়েই বলছেন যে সময় মতো নির্বাচন হবে, দেশের কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। মানে এত জোর দিয়ে বলার কারণ কি, মানে কি কি চ্যালেঞ্জ দেখছেন? কেননা দেশের শক্তি পারবে না, বাইরের শক্তির কোনো আশঙ্কার জায়গা আছে কিনা? না, বাইরের শক্তি তো প্রশ্নই ওঠে না। পৃথিবীর সবাই চান যে বাংলাদেশে একটা ভালো ইলেকশন হোক, তারা তো বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনকে সাপোর্ট করছেন, এবং চিফ অ্যাডভাইজারের সাথে যখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের লিডারদের বক্তব্য মিটিং হয়, সেখানে এই বিষয়টা আসে। উনি তাদেরকে বলেন যে আমরা এই কাজগুলো করছি, এবং তারাও হোল হার্টেডলি বলেন যে আমরা তোমার সাথে আছি, তোমাকে আমরা সাপোর্ট, যে কী ধরনের সাপোর্ট লাগবে তুমি আমাদেরকে জানাও। যেমন ইউএনের প্রধানের সাথে কথা হলো, উনি সরাসরি বললেন যে তোমার সাথে আমাদের ফুল সাপোর্ট এবং ফুল সলিডারিটি, তোমার কি কি সাপোর্ট লাগবে আমাদেরকে বলো। তো আমরা দেখছি যে পুরো বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এই ফেব্রুয়ারি ইলেকশনের দিকে, এবং বাংলাদেশের একটা বড় জিনিস হচ্ছে যে যদি জনগণ ভোট চায়, এবং সেই সাথে যদি সরকার যদি নিরপেক্ষ থাকে, সরকার যদি প্রসেসটাকে কন্ট্রোভার্সিয়াল না করে, নষ্ট না করে, রিগিং না করে, তাহলে হয় কি ইলেকশন খুব ভালো হয়। কোনো কারো সাধ্য থাকে না তখন ইলেকশনটাকে সে কন্ট্রোভার্সিয়াল করার বা এটার প্রশ্ন তোলার কোনো সাধ্যই থাকে না। আমি গভর্নমেন্ট, বাংলাদেশে হিস্টোরিক্যালি ইলেকশন কখন খারাপ হয়েছে, যখন গভর্নমেন্ট নিজে থেকে রিগিং করেছে। আপনি হাসিনার আমলে 3টা ইলেকশন, 3টা তো জেনারেল ইলেকশন, যেগুলো আপনার ইউপি ইলেকশন বলেন, মিউনিসিপ্যালিটির ইলেকশন বলেন, মেয়রের ইলেকশন বলেন, উপজেলা চেয়ারম্যানের ইলেকশন বলেন, প্রত্যেকটায় হাসিনার বাহিনী, হাসিনার পার্টি, হাসিনার প্রশাসন ইন্টারভেন করেছেন, ফলে ইলেকশন ভালো হয়নি। আমাদের প্রথম কথা, এই গভর্নমেন্ট নিউট্রাল আছে, গভর্নমেন্ট সিকিউরিটির জন্য সর্বোচ্চ এফার্ট দিচ্ছে, এবং সাথে যেটা হয়েছে যে পুরো
দেশ নির্বাচনমুখী, পুরো দেশ একটা ভালো ইলেকশন চাচ্ছে। ফলে এই আকাঙ্ক্ষার মিলন এবং কাজের মিলন সব যদি একসাথে হয়, ইলেকশন মানে ভালো হতে বাধ্য। এবং আমি তো মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ইলেকশনগুলোর একটা হবে। আচ্ছা, ছোট্ট এই প্রসঙ্গে যেহেতু আপনি বললেন ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু জনমনে উদ্বেগ একেবারে কেটে গেছে তাও না, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও ডেভেলপমেন্ট প্রয়োজন বলে মনে হয় না যে নির্বাচনের আগে এরকম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই রকম আগের বছরগুলোতে ছিল, আমরা মনে করি যে এটা যে ডেটোরিয়েট করেছে তা না। আমরা যে ডেটাগুলো দেখি পুলিশ সদর দপ্তর থেকে, আপনি নিজে দেখেছেন যে এই ক্রাইমের ডেটাগুলো, কী ধরনের ক্রাইম হচ্ছে, কী রকম কোথায় কোথায় ক্রাইমটা বেশি হচ্ছে, সবগুলো ওরা কিন্তু পাবলিশ করেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে। তা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো। আর যারা দুই একজন বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা আপনি তাদের দেখেন, তাদের একটু লেজটা একটু বের করে দেখেন, অনেকেই একটু প্রো আওয়ামী লীগার। এই লোকগুলো এই ধরনের একটু কথা বলে আমরা দেখছি যে এই এক ধরনের কনফিউশন তৈরি করতে চাচ্ছেন। আদারওয়াইজ সবাই পুরো, আপনি গ্রামে যান না, আপনি একটা ইউনিট নিয়ে, এই ইউনিটটা নিয়ে আপনি গ্রামে যেয়ে দেখেন তারা কি ফিল করছেন। আমি তো বললাম না, কালকে আমি ফুলপুর, ধোবাউড়া, ওই দিক দিয়ে হলো হালুয়াঘাট, পুরোটা জুড়ে, এবং ময়মনসিংহ সদর, আমি তো দেখলাম ইলেকশনের জন্য অধীর আগ্রহে আছে। আর একটা খুব সুন্দর মার্কার ছিল ডাকসু ইলেকশন, জাকসু ইলেকশন। ডাকসুতে 40,000 ভোট দেয়, আর জাকসুতে কত 11 না 12,000। হ্যাঁ, তো এই যে ডাকসু ইলেকশনে আপনি দেখেন এত সুন্দর একটা ইনসিডেন্ট হয়েছে। কেন হয়নি? কারণ অথরিটি নিশ্চিত করতে চেয়েছেন যে একটা ভালো ইলেকশন হবে, এবং সাথে যারা পার্টিসিপেট করেছে, হ্যাঁ, যারা ক্যান্ডিডেট বা যারা ভোট দিচ্ছে, তারাও চেয়েছে যে একটা ভালো ইলেকশন হবে। দেখেন টার্ন আউট কত ছিল, 80%-এর মতো। এটা তো মানে ব্রিলিয়ান্ট একটা, তাদের অভিযোগ ছিল, কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত নির্বাচনে বড় কোনো ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে, কোনো ভায়োলেন্স হয়েছে, কেউ কাউকে একটু ধাক্কা দিয়েছে, এরকম নির্বাচন জুড়ে দেখিনি। তাহলে ঠিক সিমিলারলি জাকসুতেও একই। তাহলে কি পুরো জাতিটা আসলে, পুরো জাতি আমরা দেখছি যে ভালো একটা ইলেকশনের জন্য, ভালো ইলেকশনের যদি অধীর আগ্রহী ছিল, তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল শেখ হাসিনার আমলে। আর সরকার যদি 2 নাম্বারই করে, কি করতে পারে তাহলে তো দেখেছেন শেখ হাসিনা। একটা ইউপি চেয়ারম্যানের ইলেকশন, সেখানে ইউপি চেয়ারম্যান ইলেকশনও সে ঠিক হয় নাই। কেন হয় নাই জানেন? এমপি সাহেব যাকে ইলেকশন করাবেন তার থেকে 15, 20, 30, 40 যত পারেছেন, যেই জায়গা প্রতিপত্তি বেশি, সেই জায়গায় রেট বেশি, সেই জায়গাতে টাকা খেয়ে বসে রয়েছেন যে তাকে উনি জিতাবেন। তো ফলে ইলেকশন ভালো হয় নাই, উনি ওই ভালো ইলেকশন করতেই দেন নাই। এখন আমি এই জায়গা থেকে আপনার ধরলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে, এবং নির্বাচন পর্যন্ত আশা করছি যে আরও ভালো হয়ে যাবে। কিন্তু এনসিপির একটা বড় অভিযোগের জায়গা, যদিও এই অনাস্থাই বলা যায়, কমিশনের শুরু থেকেই তারা জানিয়ে আসছে, এবং সবশেষ শাপলা প্রতীক নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। তো সবাইকে আস্থায় এনে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত, আমরা মনে হয় খুবই ডুয়েবল, এবং এটা হবে। আমরা মনে করি যে এইগুলো মাইনর ইস্যু, এমন মেজর কোনো ইস্যু নেই। এটা ইলেকশন কমিশন এবং পার্টিগুলো বসে সব ঠিক করে ফেলবে। তাহলে যখন বলে সে শাপলা ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, দেখেন ভাই, পলিটিক্স থাকলে কিছু তো এই আওয়াজ উঠবে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এগুলো বড় দাগে, মোটা দাগে কোনো বড় সংকটের নাম না। আচ্ছা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনটা আপনারা শেষ করে আসলেন, একেবারে 1 সপ্তাহ বা এরকম সময় হয়েছে। তো আপনি এর আগে 79তম সাধারণ পরিষদের অধিবেশনেও গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে এটি কোন জায়গা থেকে এক্সক্লুসিভ, বা বাংলাদেশের এই সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরে সবচেয়ে বড় আমাদের প্রাপ্তিটা কি? না, অনেকগুলো প্রাপ্তি। প্রথম কথা হচ্ছে যে পুরো পৃথিবীতে জানানো যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি, এবং আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। এবং এটা যে চিফ অ্যাডভাইজার দেখেন, উনি পলিটিক্যাল পার্টির লিডারদেরকে নিয়ে গেছেন, 6 জন পলিটিক্যাল পার্টির লিডারকে নিয়ে গেছেন, যে উনি মেসেজটা কি দিচ্ছেন পুরো পৃথিবীকে, যে আমরা এতদিন ছিলাম ইন্টারিম গভর্নমেন্ট, তার কাজটা শেষ হয়ে আসছে, আমরা দেশকে গোছানোর কাজ ছিল, সেই কারণে ইলেকশন প্রিপারেশনের কাজ ছিল, সেটা হয়েছে, ট্রায়ালের কাজ ছিল, সেটাও গুছিয়ে আনা হয়েছে,
এবং রিফর্মের কাজ ছিল, যে এই রিফর্মের মাধ্যমে আমরা মেক শিওর করব যে যাতে আর একটা স্বৈরাচার না ঘটে, সেগুলোরও কাজ যথেষ্ট এগিয়েছে। তো এখন পুরো পৃথিবীকে জানানো যে আমরা উই আর প্রিপেয়ার ফর ডেমোক্রেটিক ট্রানজিশন। তো ফলে এই গভর্নমেন্ট, আমরা চলে যাচ্ছি, এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট চলে যাচ্ছে, আসতেছে কারা, এই যে 6টা পলিটিক্যাল পার্টি, তাদেরকে উনি দেখাচ্ছেন। তো পুরো পৃথিবী একটা খুবই ভালো মেসেজ পেয়েছে। এবং আমাদের সাথে যখন ফরেন যারা বিদেশের টপ লিডাররা কথা বলছেন বা ডিপ্লোম্যাটরা, তারা বলছেন ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট মাস্টার স্ট্রোক, উনি এটা সবাইকে জানানোটা, এটা একটা বড় প্রাপ্তি। তারপর হচ্ছে উনি ইউএনএ একটা বড় ভাষণ দিলেন। উনি ওনার যে আমাদের যে মেসেজগুলো কি কি রোহিঙ্গা নিয়ে, 1 ঘন্টার বক্তব্য, হ্যাঁ, পুরো এটা পুরো পৃথিবীর যারা এই ভাষণটা শুনেছেন তারা ভাষণটাকে ভালোভাবে নিয়েছেন। আর একটা বড় ছিল যে রোহিঙ্গা নিয়ে একটা স্পেশাল কনফারেন্স হয়েছে, উচ্চ হ্যাঁ, এইটা উচ্চ হাই লেভেল কনফারেন্স। এই ধরনের কনফারেন্স রোহিঙ্গা নিয়ে কোনোদিন আর হয়নি। রোহিঙ্গাদের আপনার ক্রাইসিসটা অনেক পুরনো, কয়েক দশকের পুরনো। এই ক্রাইসিসের ভুক্তভোগী ওরা যেরকম, আমরাও, কেন এই লোকগুলোকে আমাদেরকে দেখভাল করতে হয়। তো এই রোহিঙ্গা নিয়ে যে হাই লেভেল কনফারেন্স হলো, এতে রোহিঙ্গা যে ক্রাইসিসটা কতটা, এরা যে একটা পারসিকিউটেড মাইনরিটি, এদের প্রতি যে বিশ্বের নতুন করে নজর দেওয়া উচিত, সেই মেসেজটা প্রফেসর ইউনূস দিয়েছেন এবং এই মেসেজটা সবাই নিয়েছেন। দেখেন ওইটার ফলে ওই রোহিঙ্গা ক্রাইসিসের ওই হাই লেভেল মিটিংয়েই ইউএস জানিয়েছে যে তারা $6 কোটি এই রোহিঙ্গাদের জন্য দিবে। আর ইউকে মানে ব্রিটেন জানিয়েছে $3.6 কোটি দিবে, মানে প্রায় $10 কোটি তারা জানাচ্ছে যে এদেরকে রোহিঙ্গাদের সাহায্যার্থে তারা দিচ্ছে। এরপরে দেখেন এই প্রথমবারের মতো এই একটা বড় কনফারেন্সে রোহিঙ্গারা তাদের ভয়েসটা উঠিয়েছে। প্রথমবারের মতো 4টা রোহিঙ্গা লিডার, 2জন হচ্ছে মেয়ে, 2জন ছেলে, তারা তাদের যে ভয়ঙ্কর রকমের যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে এবং তারা যে কি কষ্টে আছে, তাদের প্রতি যে ওয়ার্ল্ড দৃষ্টি দিচ্ছে না, এই কথাটা তারা ইউএনের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলির যেটা হল রুমের থেকে তারা জানে, পুরো পৃথিবী জানলো। তো এই ক্রাইসিসটার ফলে কি, এই যে এটা রোহিঙ্গা ক্রাইসিসটা যদিও শেখ হাসিনার আমলের সময় হয়েছে, তাই কিন্তু এটা ফরগটেন হয়ে গিয়েছিল, সবাই ভুলে গিয়েছিল। সেই জায়গার থেকে আবার নতুন করে এই ক্রাইসিসটা, এইটা নিয়ে সবাইকে চিফ অ্যাডভাইজারের মেসেজ এবং এই হাই লেভেল কনফারেন্সের ফলে পুরো পৃথিবী জেনেছে। প্লাস আরও কিছু কিছু অ্যাচিভমেন্ট ছিল, ওয়ার্ল্ডের অনেক লিডারের সাথে উনি কথা বলেছেন, প্রায় 10-12 জন লিডারের সাথে কথা বলেছেন। তাদের সাথে বাংলাদেশের সাথে তাদের ইকোনমিক সম্পর্ক আরও গভীরের কথা বলা হয়েছে, তাদেরকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার কথা বলেছে, তাদের সাথে আমরা যাতে ট্রেড বাড়াতে পারি সেই কথা হয়েছে। এবং বিশেষ করে কসোভো ও আলবেনিয়ার ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের মেসেজটা ছিল যে আমরা, তারা ইন্টারেস্ট শো করেছে যে তারা বাংলাদেশের থেকে শ্রমশক্তি নিবে। এটা খুব আমাদের জন্য, তাহলে আমরা দেখছি যে ওইখানে আমাদের নতুন দুয়ার উন্মোচন হবে শ্রম মার্কেটের। আমি একটু এর সঙ্গে আরও একটু জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে সাইডলাইন বৈঠকগুলোর কথা, এবং আমরা দেখেছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে আপনি যেটি একটু আগে বলছিলেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে অল্প যে কয়েকটি মাস সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টাকে তিনি জাতিসংঘকে বাংলাদেশের পাশে চেয়েছেন এবং জবাবে জাতিসংঘের মহাসচিবও বলেছেন যে তারা পুরোদমে বাংলাদেশের সাথে থাকবে। একটু প্রশ্নটা খুব স্বাভাবিক হলেও ভেতরে গভীরে কিছু আছে কিনা, নির্বাচনের আগের এই সময়টাকে আপনারা বেশি গুরুত্বপূর্ণ বলতে কি সুন্দর একটি নির্বাচন আয়োজনের কথাই ভাবছেন, নাকি একে কেন্দ্র করে অনেক কনসপিরেন্সিও থাকতে পারে? না, আমরা মনে করছি যে আমরা যতটা ভালো ইলেকশন করা যায় সেই জন্যই তাদের কাছ থেকে সাপোর্ট চাওয়া, এর বাইরে কিছু না। আচ্ছা, আর কনসপিরেসি তো ছিলই, যারা পতিত স্বৈরাচারের লোকজন, তাদের ইন্টারন্যাশনাল যারা ব্যাকার, তারা তো অনেক ধরনের কনসপিরেসি করছে। তো সেটা নিয়ে আমরা অডিট না। বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ থাকে, এগুলো কনসপিরেসি কোনো কিছু হয় না। ওরা তো 14 মাস ধরে তো কনসপিরেসি করছে এবং তাদের তো অনেক ডিপ পকেট। আপনি দেখছেন যে তারা প্রচুর টাকা খরচ করছে, মিলিয়নস অফ ডলার, এবং ডে 1 থেকে তারা মিস ইনফরমেশন ক্যাম্পেইনে নেমেছে। বাট কিছু বাংলাদেশের মানুষ যেহেতু একতাবদ্ধ আছে,
পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু একতাবদ্ধ আছে, তারা তো এগুলো করে কিছু হয়নি, হয়েছে। বরঞ্চ আপনি দেখেন তারা আরও ডিমোরালাইজ হয়ে কেউ কেউ মানে গা ঢাকা দিয়েছেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আমরা যেখানেই দেখেছি যে প্রধান উপদেষ্টা গিয়েছেন সেখানেই মানে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা চলেছে, বিভিন্ন অংশীজনের সঙ্গে কথাও বলেছে, এখানেও সেটি দেখেছি আমরা। তো এই ব্যাপারটি একটু ছোট্ট করে একটু জানতে চাই যে পাচার হওয়া যে অর্থ সেটি তো আমরা যতটুকু জানি ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া, এই সরকার কি কিছু হলেও ফিরিয়ে আনতে পারবে কিনা, এবং সাথে একটি জিনিস বলবেন, ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, সেই জন্য আপনারা আগ্রহী করার জন্য কাজ করছেন, সেটির কোনো সফলতা পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা মনে করি যে পাচারকারী ও পাচারকৃত অর্থ এটা আনতেই হবে আমাদের। এটা আমাদের বাংলাদেশের মানুষের সম্পদ, তাদের সম্পদটা লুণ্ঠন হয়েছে। তো সেটা আনার যে প্রক্রিয়াটা, মানে চুরি করাটা খুব ইজি। আমি একজনের থেকে নিলাম, নিয়ে টাকাটা পাচার করে দিলাম, কিন্তু ওই টাকাটা ফেরত আনাটা খুবই কষ্ট। অন অ্যান এভারেজ ইন্টারন্যাশনাল যেগুলো আমরা দেখি, যে স্ট্যাটিস্টিক্স দেখি, যে 5 বছর লাগে টাকাটা ফেরত আনতে, মানে নিম্নয়ে 5 বছর। আচ্ছা, ঊর্ধ্বে কেউ কেউ 14-15 বছরও লেগে গেছে। এগুলো হয় কি লিগাল ইস্যু এসে যায়, যে আপনি ওইখানে ওই দেশের ল কি বলে, সেইখানে লিগাল অথরিটি, কেন ও তো টাকাটা ওইখানে নিয়ে গেছে, সে তো যে বলবে যে এটা আমার আসলে বাবার টাকা ছিল, উনি মারা গেছেন তাই আমি নিয়ে এসেছি, সে অনেক গল্প সাধবে না ওইখানে, অনেক গল্প বলবে। তো আমাদের হলো প্রমাণ করতে হবে যে এই টাকাটা আমাদের বাংলাদেশের মানুষের টাকা, তাদের হার্ড আর্ন মানি। তো এই টাকাটা আমার ফেরত নিতে হবে। এই যে মানিটা কিভাবে ট্রেল করে এই জায়গায় আসলো, বাংলাদেশেতে যে সমস্ত জায়গায়, কেম্যান আইল্যান্ডে গেল, সেন্ট লুসিয়ায় গেল, বা কেন গেল, সুইজারল্যান্ডে গেল, কেন কিভাবে গেল, এই ট্রেলটাকে আমাকে আইডেন্টিফাই করা। এই ট্রেলটাকে আইডেন্টিফাই করার মতো এক্সপার্টিস আমাদের ছিল না। আমরা সেই এক্সপার্টিসটা আমরা আনার চেষ্টা করেছি, সেই অনুযায়ী অনেককে ট্রেনিং দেওয়া হয়েছে, তারপরে ইন্টারন্যাশনাল ল ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, এক্সপার্টের সাথে কথা বলা হয়েছে। এই কাজগুলো আপনি মানে আমি যদি বলি কালকে আনা উচিত, এটা আনতে পারলে তো মানে এটা আপনি তো বললেনই 5 বছর লাগবে, সেক্ষেত্রে এই সরকার যদি চলে যায়, এই ধারাবাহিকতাটা দরকার কিনা? একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই সরকার এই পুরো টাকাটা আনার যে প্রক্রিয়াটা, এটা এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এরপরে পরবর্তী সরকার এসে ওই টাকাটা খুব দ্রুত ফিরিয়ে আনতে পারবে। আচ্ছা, এই ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি বলতেন যে কীরকম সাড়া পাচ্ছেন আসলে? ইনভেস্টমেন্ট, আপনি আশিক চৌধুরী তার ইয়েতে কয়েকটা প্রেস কনফারেন্সে বলেছেন, আমাদের ইনভেস্টমেন্টটা গত বছর যখন জুলাই থেকে সেপ্টেম্বরের যে কোয়ার্টারটা ছিল, যেই সময় আসলে বিপ্লবটা হলো, তখন আসলে অবস্থা খারাপ ছিল। তারপরে কিন্তু স্লোলি এটা বেটার দিকে যাচ্ছে। তারপরে চিফ অ্যাডভাইজার অনেকগুলো দেশে গেলেন, বিশেষ করে চায়নায়, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বললেন বাংলাদেশে ইনভেস্ট করতে। এরপরে অনেকগুলো বড় বড় চাইনিজ কোম্পানি বাংলাদেশে এসছে, যেমন হান্ডা বাংলাদেশের লার্জেস্ট, তারা স্পিনিং মিল, টেক্সটাইল মিল করছে অলরেডি কাজ করছে। ওরা একাই ইনভেস্ট করবে $250 মিলিয়ন, মানে $25 কোটি তারা ইনভেস্ট করবে। এরকম অনেক কোম্পানি আসছে। আমাদের এটা জোয়ারের মতো আসা উচিত, বাট আমরা বলবো যে গত বছর বা তার আগের বছরের তুলনায় আমরা যা দেখছি এটা খুবই ভালো একটা ট্রেন্ড আমরা দেখছি। এমনি ছোট সরকার বা অল্প সময়ের জন্য সামনে নির্বাচন, সে কারণে বিগ ইনভেস্টমেন্ট তো নির্বাচনের জন্য ওয়েট করছে কিনা? আপনি দেখেন না, স্টারলিংকই তো অনেক ইনভেস্ট করছে। স্টারলিং চাচ্ছে বাংলাদেশকে তার হাব বানাতে। তাই হাব বানালে আমরা যেটা চাই যে হাই এন্ড জব তৈরি হোক আমাদের দেশের ইয়েদের জন্য, কি যেন বড় ইয়াং ছেলে মেয়েদের জন্য, এগুলো ইনভেস্টর আসলে এই জবগুলো তৈরি হয়। ওকে, একটু ছোট্ট করে কয়েকটা বিষয় একটু জানতে চাই। আগামীকাল ইতালি সফরে যাবেন প্রধান উপদেষ্টা, এবং রোমে তার কি কর্মসূচি আছে, আপনিও সেই সফরে যাচ্ছেন কিনা একটু যদি সফরটি সম্পর্কে। হ্যাঁ, আমি সফরে যাচ্ছি। আগামীকাল উনি যাচ্ছেন, দুপুরের দিকে ওনার ফ্লাইট। উনি যেটা করবেন, যে ওই ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা মিটিং আছে, সেই ওয়ার্ল্ড ফুড ফোরামের মিটিংয়ে থাকবেন। এটা মূলত ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO, ওরা এই কাজটা এটা অর্গানাইজ করছে। এখানে বিশ্বের অন্যান্য দেশের থেকেও কিছু লিডার আসবেন, এবং বিশ্বের 70টা দেশ এখানে পার্টিসিপেট করছেন। তো এই দেশগুলোর পার্টিসিপেশনের কারণে এটা একটা বড় একটা সম্মেলন হচ্ছে। আর এইখানে একটা
ভালো ভালো দিক হচ্ছে যে বাংলাদেশ তো একটা এখনও কৃষিপ্রধান দেশ, কৃষিতে প্রচুর লোক কাজ করে। তো আমাদের আসলে এগ্রিকালচারে আমাদের যে ইম্পেটাসটা আনা উচিত ছিল সেটা আসে নাই। এগ্রিতে আমাদের প্রচুর জব তৈরির এখনও জব তৈরির জায়গাগুলো আছে। আপনি যদি নেদারল্যান্ডে যান দেখবেন যে ওরা কি হাই এন্ড জব তৈরি করে এই এগ্রিকালচারে। সেই বিষয়গুলো জানা, ওদের সাথে আরও নিবিড়ভাবে ইন্টারেক্ট করা, প্লাস হচ্ছে যে আমাদের কিছু কিছু পণ্যে আমরা এখন একটু বেটার জায়গায় যাচ্ছি। যেমন মাছ উৎপাদনে আমরা বেটার জায়গায় যাচ্ছি। আমাদের আম উৎপাদন হচ্ছে, কিন্তু আম চাষিরা ভালো পাচ্ছেন না, ভালো টাকা পাচ্ছে, ভালো প্রাইসটা পাচ্ছেন না। সিমিলারলি আপনি অন্যান্য এই বছরে দেখেন আলুর দামটা পুরোটা বছর ধরে একই রয়ে গেছে, ফলে আলুর দামও অনেকে ভালো পান নাই। এক বছর যদি ভালো দাম না পাওয়া যায়, পরের বছর আবার চাষিরা নিরুৎসাহিত হন ওইটা উৎপন্ন করার জন্য। তো সব মিলিয়ে আমরা এই এফএও এর সাথে বা এই সম্মেলনের থেকে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা ওদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করে কত নতুন কৃষি, ফ্রুটস, ফলাদি এক্সপোর্টের ক্ষেত্রে অলরেডি এফএও লাস্ট টাইম যখন চিফ অ্যাডভাইজার চায়না গিয়েছিলেন বোয়াও ফোরামে, তখন এফএও এর প্রধানের সাথে ওনার একটা মিটিং হয়েছিল। উনি বলেছিলেন যে বাংলাদেশের ফ্রুট এক্সপোর্টের ক্ষেত্রে তারা তার যে লজিস্টিক্যাল এবং কোয়ারেন্টাইন এগুলো সেফটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এগুলো দেখার জন্য ওনারা $4 মিলিয়ন গ্র্যান্ট দিবেন, এটাই নিস। তো আমরা এই পুরো কাজগুলো এগ্রিকালচারে যাতে বাংলাদেশ আরও ফোকাস করতে পারে, এখানে যেন আরও নতুন নতুন জব তৈরি হয়, এটার জন্য বাংলাদেশের একটা বড় এক্সপোর্ট সেক্টর হিসাবে এমার্জ করে, সেটার জন্যই চিফ অ্যাডভাইজার এই সফরে যাচ্ছেন। ওইখানে ওনার সম্মেলনে যোগদানের বাইরে উনি কিছু হাই প্রোফাইল কিছু মানুষের সাথে কথা বলবেন। ওকে, একটা বিষয় এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন করি আপনার কাছে, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই চোখে পড়েছে গণমাধ্যমে এই প্রধান উপদেষ্টা সফর নিয়ে সমালোচনা করেও নিউজ হয়েছে, যেমন 12 মাসে 14 বার বিদেশ সফর, এবং জাতিসংঘে আপনারা যখন সফর করছিলেন তখনও সেখানে আপনারা বিভিন্ন প্রশ্নর সম্মুখীন হতে হয়েছে, যেখানে আপনার মূল বহর সফর সঙ্গী যেখানে 60-65 জন, কিন্তু সেখানে টিআইবি পর্যন্ত বিবৃতি দিয়ে বলছে শতাধিক। এই সমস্ত সামগ্রিক সমালোচনার জবাব কি দিবেন? না, টিআইবির এই যে বিষয়টা বলেছে আমাদের এটা খুবই আনফর্চুনেট। টিআইবির উচিত ছিল এটা ফুল একটা তদন্ত করে তারা একটা নিজেরা বের করে যে কতজন গিয়েছেন সেটার একটা বিবৃতি দেওয়া। আপনি যখন ফেসবুক দেখে আপনি একটা বিবৃতি দিয়ে দেন, তখন কিন্তু আপনার ক্রেডিবিলিটি কোশ্চেনের সম্মুখীন হয়। আপনি ফেসবুক দেখে কি আপনি রিপোর্ট করতে পারেন যে ফেসবুকে উনি একজন হাই প্রোফাইল একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার বা ইউটিউব ইনফ্লুয়েন্সার, তাকে দেখে আপনি একটা তার কমেন্টের উপরে আপনি একটা দিলেন? ক্রস চেক তো কমপক্ষে করতে হবে। হ্যাঁ, কমপক্ষে ক্রস চেক তো করতে হবে। ক্রস চেক তো ওনারা কি ক্রস চেক করেছেন? আমরা তো এটা পাইনি। ওনারা ক্রস চেক করে দেখতেন। আমরা তো জানাচ্ছি যে 62 জন গিয়েছেন, এবং 62 জনের মধ্যে 6 জন হচ্ছে পলিটিক্যাল লিডার। এই 6 জনের জন্য আমরা এক্সট্রা অফিসারকে দিয়ে দেওয়া হয়েছে, যারা তাদের সাথে সার্বক্ষণিক ডিউটিতে ছিল। তারপরে গত বছর আপনার 57 জন ছিল। তাহলে দেখেন গত বছর কোনো পলিটিক্যাল লিডারও যায়নি। আর একটা বড় বিষয় হচ্ছে যে এই সমস্ত সফরে বাংলাদেশের যেহেতু ডায়াসপোরা পিপল, বাংলাদেশিরা পুরো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছেন, তো ফলে যখন আমাদের একটা লিডার যখন বিদেশে যান, তখন তার এই যে যাতে পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা যাতে কোনো অ্যাটাক না করতে পারে, সেই জন্য তো ফুল সিকিউরিটির মেজার নিতে হয়। সেই জন্য এসএসএফের বেশ কিছু মেম্বারকে আমরা এসএসএফের মেম্বারদেরকে দেখেছি, তারা 15, 16, 17, 18 ঘন্টা পর্যন্ত খেটেছেন। তাদের ওই ডিউটি দিতে হয়েছে, বিকজ আপনি যে কোনো একটা জায়গায় যে উনি বক্তৃতা করবেন, সেই জায়গায় দেখা যায় যে আগে এসএসএফের অফিসারদেরকে পাঠাতে হয় ওই পুরো জায়গাটা রেকি করার জন্য, এই পুরো জায়গাটা দেখার জন্য। হ্যাঁ, তো আর আপনি সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে এই লোকগুলোই যখন পতিত স্বৈরাচার 250 জন নিয়ে গেছে, তারা কিন্তু নিশ্চুপ ছিলেন, একটা কথা পর্যন্ত বলেন নাই। আমরা ওয়েলকাম জানাই, আমরা অবশ্যই চাই আমরা অ্যাকাউন্টেবিলিটিতে থাকতে। আপনি আমাকে অ্যাকাউন্টেবল করবেন, আপনি একজন ওয়াচডগ প্রতিষ্ঠান বা যে কোনো সাংবাদিক, বা আমরা সবাইকে ওয়েলকাম জানাই এই ধরনের রিপোর্টে। বাট আমরা মনে করি যে এগুলো আরও ইনভেস্টিগেট করে এই ধরনের
এই কথাগুলো বলা উচিত। আচ্ছা, শেষ একটা প্রসঙ্গে করব, তার আগে একটি বিষয় একটু যদি 1 মিনিট উত্তর দেন, ছোট করে দিলে ভালো হয়। সেটি হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি যে এই জিডিপি প্রবৃদ্ধির হার একেবারে অনেক করোনা পরবর্তী সময় সর্বনিম্ন এসেছে। এটির কারণ কি, বা এটি সামনের দিকে বাড়বে কিনা, না আরও নামতে পারে? আপনি ওয়ার্ল্ড ব্যাংকে এটা নিয়ে অলরেডি বলেছে, তারা দেখছে যে এই বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 4.8 আসবে। হ্যাঁ, 4.8 ইজ নট এ ব্যাড গিভেন দ্য চ্যালেঞ্জেস উই ফেস। আমরা যেই চ্যালেঞ্জগুলো ফেস করেছি, আপনার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, সে সব চুরি করে নিয়েছে, আপনি গ্রোথটা করাবেন কিভাবে? গ্রোথ করাতে হলে তো আপনার কাজ করতে হয়, ঠিক না? কাজ যে করাবেন সে কাজ, টাকা তো নাই। আপনি গ্রোথ করে কিভাবে? যে আপনি নতুন রাস্তা করলেন, নতুন কর্মসংস্থান করলেন, নতুন এক্সপোর্টের নতুন এভিনিউ তৈরি হলো, সেই জায়গায় আপনি নতুন নতুন জায়গায় এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট বাড়ালেন। এই পুরো কাজগুলো করতে হলে যে ইকোনমিক সক্ষমতা দরকার ছিল, সেটা তো শেখ হাসিনা চুরির কারণে ছিল না। একদম একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে আপনার ইভেন এমন একটা সময় গেছে যে আপনার যে এক্সপোর্ট করবে সে ডলার পাচ্ছে না, যে সে তার এই এক্সপোর্টের জন্য যে ডলারটা সে কিনবে সেটা নাই। তো সেই জন্য আমরা মনে করি যে এই গিভেন এই চ্যালেঞ্জের মধ্যেও ইন্টারিম গভর্নমেন্ট যা করেছে ইটস ফাইন। এবং অলরেডি দেখেন এটার 4.8-এর পরে, ওয়ার্ল্ড ব্যাংকের পরে আমরা মনে করছি এটা আরও বাড়বে। গ্রাফটা কি ঊর্ধ্বমুখী নাকি? গ্রাফটা ঊর্ধ্বমুখী, এবং আগামী বছর অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এটা 6.7 বা 6.3, আমি এটা দেখতে হবে, এই গ্রোথটা হবে। ওকে, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জাতীয় পার্টির একটি কর্মী সম্মেলন যেটি কাকরাইলে, সেটিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেখানে পুলিশের সঙ্গে ধাওয়াপাল্টা দেওয়া হয়েছে, সাউন্ড গ্রেনেড হয়েছে। আসলে জাতীয় পার্টি ইস্যুতে সরকারের অবস্থান কি, কেন জানতে চাচ্ছি? কেননা ঐকমত্য কমিশনে আমরা জাতীয় পার্টিকে দেখছি না আলোচনায়, কিন্তু রাজপথে দেখছি জাতীয় পার্টির প্রোগ্রাম হচ্ছে, এবং প্রোগ্রাম থেকে ভায়োলেন্সও হচ্ছে। এবং এর আগেও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনিও এরকম একটি প্রোগ্রামকে কেন্দ্র করে তাকে বেশ মারধর করা হয়েছে। সরকারের আসলে জাতীয় পার্টি ইস্যুতে অবস্থান কি? না, জাতীয় পার্টি ইস্যুতে সরকার তো অবস্থান তার আগেই জানিয়েছে। তারা এটা জাতীয় পার্টির জায়গায় এসছে। আর যেহেতু তার একটা রোল ছিল শেখ হাসিনার যে রেজিমকে বৈধতা দেওয়ার বিষয়ে জাতীয় পার্টির যথেষ্ট ছিল, সেই জন্য হয়তোবা ন্যাশনাল কনসেনসাস কমিশন তাদেরকে ডাকেন নাই। হ্যাঁ, বাট যে কোনো ভায়োলেন্স অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না কোনো ধরনের কোনো ভায়োলেন্স হোক বাংলাদেশে, কোনো পলিটিক্যাল যাতে ক্ল্যাশ না হয়। আরেকটা বিষয় এই প্রসঙ্গেই আর একটু ক্লিয়ার হতে চাই যে গতকাল থেকে আমরা দেখেছি যে ফেসবুকে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমটি বলা হচ্ছিল যে জাতীয় পার্টির এই প্রোগ্রামটি করতে না দেওয়া হোক, কারণ এই প্রোগ্রামে তাদের কর্মী সমাবেশের নামে আওয়ামী লীগের অনেকে ঢুকে পড়বে, এবং শেষ পর্যন্ত আমরা বিশৃঙ্খলাই দেখলাম। এটি কি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিল না? আমরা তো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনে বিশ্বাস করি, ফ্রিডম অফ অ্যাসেম্বলিতে বিশ্বাস করি। সেটি মানে কি সহিংসতা? না, সেটা মানে সহিংসতা নেই। সেটা মানে হচ্ছে যে আপনি শান্তিপূর্ণভাবে আপনি সমাবেশ, আমরা সাধারণত এই ক্ষেত্রে আপনি দেখেন গত 14 মাসে বোধহয় কত 1600-1700টা এরকম সমাবেশ হয়েছে। আমরা তো কোনোটাই না করছি না। আমরা পলিটিক্যাল পার্টিগুলো যারাই সমাবেশ করতে চাচ্ছে, সে যদি লিগ্যাল পলিটিক্যাল পার্টি হয়, আউটলড যাতে না হয়, যে আউটলড পলিটিক্যাল পার্টি ছাড়া সবাইকে আমরা সমাবেশ করতে দেই। এখানে আমাদের হিউম্যান রাইটসের বিষয়গুলো দেখতে হয়, ডেমোক্রেটিক ম্যান্ডেটের বিষয় দেখতে হয়। তো আমরা এই বিষয়ে খুবই যারাই পলিটিক্যাল পার্টি, তাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ফ্রিডম অফ মানে আপনি যে একটা গ্যাদারিং করতে পারবেন, আপনি যে একসাথে সমাবেশ করার যে একটা রাইট, সেটা আমরা আপহোল্ড করি, সেটা আমরা বজায় রাখি। আওয়ামী লীগ নিয়ে আপনারা কতটা উদ্বিগ্ন? বিদেশের মাটিতেও যেমন আপনারা এক ধরনের বলা যেতে পারে যে আপনাদের না হলেও বহরের অনেক সফরসঙ্গীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, লাঞ্ছিতও করেছেন, এবং দেশের ভিতরে আমরাও দেখি যে ক্ষণে ক্ষণে হঠাৎ করে ঝটিকা মিছিল আওয়ামী লীগের। বিব্রত হন কিনা, উদ্বিগ্ন কিনা? না, আমরা আওয়ামী লীগের বিষয়ে উদ্বিগ্ন না, বরঞ্চ আমরা অ্যালার্ট আছি। আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো, পুলিশ সিকিউরিটি ফোর্সেসগুলো খুবই অ্যালার্ট আছে। তারা যখনই, যেহেতু তাদের কার্যক্রম ব্যান্ড, তারা যদি কোনো কার্যক্রম করতে চায় অবশ্যই আমরা তাতে আইনি পদক্ষেপ নিচ্ছি। সে আইনি পদক্ষেপ আপনারা দেখেছেন, কিছুদিন আগে ওদের কত 240 জনের মতো অ্যারেস্ট করা হয়েছে। তো আমাদের এগুলো আইনি পদক্ষেপ চলমান।
আর আওয়ামী লীগ ধরেন এত মানুষকে খুন করার পরে তার তো আসলে মানে বাংলাদেশের তার যে আগে হয়তো বা কোনো এক সময় আওয়ামী লীগ বড় পার্টি ছিল, এখন আমি গ্রামগঞ্জ গেলে দেখি যে তাকে নিয়ে কেউ আমি কোনো কথাও শুনি না, তার যে জনপ্রিয়তা শূন্যর কোঠায়। তো ঢাকায় 2-3টা ঝটিকা মিছিল করে হয়তোবা বিদেশেতে কিছু ডলার পেতে পারে এই যারা ঢৌ ঝরে, বাট এতে দিয়ে কি আপনি 50 বছর ঝটিকা মিছিল করলেও তো কিছু হবে না। আপনার তো সেই বেসটা আর নাই, ইউ লস্ট ইট। আপনার লোকগুলো শুধুমাত্র আপনার গভর্নমেন্ট না, আপনি নিজে নেমে খুনাখুনিতে নেমেছেন, ঠিক না? আওয়ামী লীগের কর্মীরা কি সেই সময় জুলাই আগস্টে নেমে হাতে বন্দুক টন্দুক নিয়ে নামে নাই? দেখেন নাই? সবাই নেমে এই মারামারিটা করেছে। ফলে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল পার্টি যখন ভায়োলেন্সকে তার কাজ করার জন্য, তার যে পলিটিক্যাল সাকসেস আনার জন্য সে ভায়োলেন্সকে ইউজ করে, তখন তো আর সে পলিটিক্যাল পার্টি থাকে না, তার বিচারের উদ্যোগও নেওয়া হচ্ছে দেখলাম। তখন হলো বাঞ্চ অফ থাগস হয়ে যায়, বাঞ্চ অফ ব্যান্ডিটস হয়ে যায়, তার তখন আর ইয়ে থাকে না, মানে বাঞ্চ অফ কিছু কিছু ক্ষেত্রে বাঞ্চ অফ টেরোরিস্ট হয়ে যায়। তো তখন তাকে কে স্পেস দেবে? এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি, চিফ অ্যাডভাইজারের সাথে বিদেশি যত লিডারের কথা হয়েছে, হ্যাঁ, এই গত কয়েক মাসে কোথাও কিন্তু কেউ বলেননি যে না আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেওয়ার জন্য, নট এ সিঙ্গেল, কেউ না। তারা জানেন যে এই পলিটিক্যাল পার্টিটা আর পলিটিক্যাল পার্টি নাই, তারা আসলে একটা গ্যাং অফ ক্রিমিনালস হয়ে গেছে। অনেক ধন্যবাদ শফিকুল আলম ভাই, এতক্ষণ ধরে কষ্ট করে সময় দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য এবং অনেক না জানা বিষয়ে উত্তর দেওয়ার জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দর্শক আপনাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।